8 মাইল টাকা দখল করে নিয়ে যাই আমরা। কর্নেল ওসমানী আমাদেরকে স্বাগত জানায় এবং আমাদের অস্ত্র এবং গোলাবারুদ ইস্যু করে। হাইবাদপুর একটা জায়গা ছিল, এখানে কমান্ডো কোর্স করতে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভালো আছেন? ভালো আছি। আপনার ওই যে কত পারিবারিক পরিচয়টা দেন। আমার নাম, আমি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত হাজী মোহাম্মদ নজরুল ইসলাম সরকার। আমার গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলা জুরানপুর গ্রাম। আমি সরকার পরিবারের একজন সদস্য। আমার আব্বা মরহুম ইয়াকুব আলী সরকার, মাতা মরহুম মালুসা বেগম। আমি বাল্যকালে জুরানপুর স্কুলে, মুক্তম স্কুলে প্রথম লেখাপড়া করি। তারপরে জাউতলি প্রাইমারি স্কুল থেকে 3য় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি। 5ম শ্রেণী পর্যন্ত গোয়ালমারি প্রাইমারি স্কুলে লেখাপড়া করি। 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর আমি গরিপুর হাই স্কুল থেকে মেট্রিক পাস করি 1969 সালে। মেট্রিক পাস করার পর আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হওয়ার জন্য কুমিল্লা চলে যাই। ভর্তি হওয়ার পর দেশে তখন আন্দোলন শুরু হয়ে যায়। তখন মার্শাল ল জারি করে সরকার। মার্শাল ল জারি করার পর তখন আমার লেখাপড়া একটা সমস্যা হয়ে পড়ে। ওখানে কান্দিরবাগ থাকতাম, ওখান থেকে লেখাপড়া করতাম। কিন্তু তখন আমার আব্বা মেজর জেনারেল সৌদ আলী ভূঁইয়া ওনাকে বলে যে আমার একটা চাকরি দেওয়ার জন্য। উনি আমার কান্দিরবাগ দেখা করে, দেওয়ার পর আমাকে বলে, মামা বলছে তোমাকে একটা চাকরি দেওয়ার জন্য, আমি যাওয়ার পর একটা টেলিফোন করবো, টেলিফোন পাইলে তুমি আমার জায়গায় চলে যাবা। আমি 1969 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভর্তি হওয়ার জন্য ইউপিএসসি চলে যাই। ওখানে যাওয়ার পর মেজর সৌদ আলী ভূঁইয়া তখন মেজর ছিল, ওনার মেসে থাকে। আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চাকরি শেষ করার, ট্রেনিং শেষ করার পর 1970 সালের এপ্রিল মাসে করাচি চলে যাই। করাচি থেকে আমি শিয়ালকোট 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পোস্টিং হয়, ওখানে আমি যাই। ওখানে যাওয়ার পর 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আমি চাকরি করি। তো 1971 সালে যখন দেশের যুদ্ধ শুরু হয়ে যায়, তখন আমি শিয়ালকোট ছিলাম। আমার ব্রিগেড কমান্ডার ছিল একজন পাঞ্জাবি অফিসার। আমার বিএম ছিল মেজর জেনারেল সাদিকুর রহমান চৌধুরী, বর্তমান তখন ছিল মেজর বিএম ছিল তো। এবং মঞ্জুর সাহেব ছিল ওখানের কমান্ডার। এই মঞ্জুর সাহেব আমাদেরকে বলে যে তোমরা যে মানে সুযোগ পাও, মানে বর্ডার ক্রস করে ভারতে চলে যাবা। ভারতে গেলে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের জন্য নিরাপত্তা জায়গা আছে। কিন্তু আমরা কয়েকবার চেষ্টা করি ভারতে পলাবার জন্য, পারি নেই। তখনকার পাকিস্তান সেনাবাহিনী আমাদেরকে 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে খালিয়া ক্যান্টনমেন্টে নিয়ে চলে যায় লাহোর থেকে বেদিয়ান সেক্টরে নিয়ে যায়। বেদিয়ান সেক্টরে নেওয়ার পর ওখান থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্নভাবে আমরা রেকি করি। এবং 3 ডিসেম্বর যখন যুদ্ধ ঘোষণা শুরু হয় ভারত পাকিস্তান, তখন আমরা 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানি এবং ডি কোম্পানি আমরা আক্রমণ করি। ভারতের আক্রমণ করি রাত্রে 12:01 মিনিটে এসআওয়ার ছিল। আক্রমণ করি 8 মাইল টাকা দখল করে নিয়ে যাই আমরা। দখল করার পর পিছনে থেকে পাকিস্তান সেনাবাহিনী আর্টিলারি আমাদের উপর বোম্বিং করতে শুরু করে। বোম্বিং করার সারাদিন আমরা ওখানে ছিলাম, আমার খাওয়া দাওয়া ছিল না। তা আমরা এমন সময় আমাদের মেজর জেনারেল সাদিকুর রহমান চৌধুরী ছিল আমার কোম্পানি কমান্ডার মেজর, ওনাকে পিছনে রাখে চলে নিয়ে যায় পাকিস্তান সেনাবাহিনী। তখন আমরা একা হয়ে পড়ি। তখন আমরা কিছু বুঝতে না পারে, তখন আমরা সবাই 2 কোম্পানি মিলে আমরা মানে কী বাজে ভারতের চলে আসবো চিন্তা করি। এমন সময় ভারতের একজন সিকিউরিটি অফিসার আমাদের সাথে দেখা করে। তার বাড়ি ছিল মানে বগুড়াতে। তো সে ভদ্রলোক বলে যে আপনারা যে বাজে পারে এই ক্যানেল দিয়ে আপনারা চলে যান। আমরা এই ক্যানেল দিয়ে ঢোকার পর তখন আর্টিলারি শেলিং আমাদের উপর করতে থাকে পাকিস্তান থেকে। ভারত থেকে আবার উল্টা ওদের সাথে আক্রমণ করতে থাকে। এর মধ্যে আমরা চলে আসি মানে 8 মাইল ভিতরে অমৃতসর শহরে। অমৃতসর শহরে আসার পর রাত্রে তখন 12টা বাজে। 12টা বাজার সময় ওখানে আমাদের নিয়ে যায়। আমাদের খাওয়া দাওয়া ছিল না। খাওয়া দাওয়ার পর তখন থেকে আমাদেরকে কেউ ট্রেনে, এরপরে কেউ প্লেনে নিয়ে আসে ক্যালকাটা আসার পর কর্নেল ওসমানী আমাদেরকে স্বাগত জানায় এবং আমাদের অস্ত্র এবং গোলাবারুদ ইস্যু করে। এবং আমরা তখন 8 নম্বর সেক্টরে মঞ্জুর সাহেব আমাদের তখন সেক্টর কমান্ডার ছিল মঞ্জুর সাহেব।
তো ওনার আন্ডারে আমরা চলে যাই এবং অ্যাডভান্স টু কন্ট্যাক্ট শুরু করি। আমরা মুক্তি বাহিনী আমাদের সাথে ছিল প্রায় 100 জন মতন। আমাদের 165 লোক ছিলাম আমাদের 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। আর পাশে ছিল আমাদের সাথে ছিল আমাদের ভারতের যোদ্ধারা। এ নিয়ে আমরা অ্যাডভান্স টু কন্ট্যাক্ট করার পর আমরা চতুর্দিক দিয়া যশোর ক্যান্টনমেন্টের ঘেরাও করে ফেলি। ঘেরাও করার পর আমাদের টার্গেট দেয় বেসপাড়া আর্মি ক্যাম্প, বেসপাড়া আনসার ক্যাম্প দখল করার জন্য। আমরা বেসপাড়া আনসার ক্যাম্প দখল করি এবং ভারতের সেনাবাহিনী যশোর ক্যান্টনমেন্ট দখল করে। দখল করার আমরা অ্যাডভান্স টু কন্ট্যাক্ট করে আমরা চলে যাই খুলনা পর্যন্ত। খুলনা পর্যন্ত পর আমরা শত্রু ক্লিয়ার করি এবং এই 12 তারিখ আবার আমরা ব্যাক করে চলে যাই ইয়াতে মাগুরা গিয়ে যাওয়ার পর ওখানে ওদের সাথে আবার ফাইট করি, মানে এই পাকিস্তানের সেনাবাহিনীর সাথে। তারপরে সেনাবাহিনী আমাদের সাথে না পেরে তারা প্রায় 135 জন লোক তারা আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করার পর আমরা ব্যাক করে ফিরে আসি যশোর ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্ট আসার পর 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা ঘোষণা করা হয় এবং যাদের আমাদের কাছে যে সমস্ত মানে আর্মি সেনাবাহিনী বন্দী ছিল তাদের অস্ত্রগুলি আমাদের কাছে ছিল, তাদেরকে আমরা আবার ইয়াতে পাড়াই দেওয়া হয়, ঢাকাতে পাড়াই দেওয়া হয়। তো এই ছিল আমার মানে যুদ্ধকালীন সময়। তখন আমাদের এই 165 জন আর 100 জন মুক্তিযোদ্ধা মিল্লা 12 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আমাদের প্রতিষ্ঠা করে। 12 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আমরা যশোর ক্যান্টনমেন্টে ছিলাম। ওখান থেকে আমাদের যশোর ক্যান্টনমেন্টে থাকি এবং এই আমার চাকরি শুরু হয় সৈনিক হিসাবেই পাকিস্তান আমলিতে শুরু হয় এবং যশোর ক্যান্টনমেন্টে ছিলাম। পরবর্তী জীবনে আমি কমান্ডো কোর্স করার জন্য আমরা হাইবাদপুর একটা জায়গা ছিল, এখানে কমান্ডো কোর্স করতে যাই। তখন শেখ মুজিবুর মারা যাওয়ার পর দেশে একটা গ্যাঞ্জাম শুরু হয়। তখন ওখান থেকে আমাদেরকে আবার যে কমান্ডো মানে ঢাকাতে পাঠায়। ঢাকাতে আসার পর ঢাকাতে 29 বেঙ্গল নামে একটা ডিসঅপারেটর একটা প্রতিষ্ঠা করি। আমরা ঢাকা ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গাতে আমরা ডিউটি করি এবং পরিস্থিতি শান্ত করি নিয়ে আসি। তো এই ছিল আমাদের চাকরি অবস্থায়। পরে আমি দীর্ঘ 29 বছর চাকরি করি। আমি সুন্দরভাবে চাকরি করি, আমার কোনো সমস্যা হয় নাই। ইনশাল্লাহ আমি এখন ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। বর্তমানে আপনার ছেলে মেয়ে কয়জন এবং ছেলেরা কি করে এবং মেয়েরা কি করে? বর্তমানে আমার 2 ছেলে 2 মেয়ে। বড় মেয়ে জয়পুরহাট গভর্নমেন্ট গার্লসে সহকারী শিক্ষক হিসাবে চাকরি করতেছে। আর ছোট মেয়ে যেটা আছে মেজর নিপা বগুড়া সিএমএসে কর্মরত আছে। আর আমার 2 ছেলে, এক ছেলে চাকরি করতেছে রাকিব করে নাম, আরেক বাবু ব্যবসা বাণিজ্য করতেছে আলিয়ামুল সরকার নাম। আমরা ভালোই আছি ইনশাল্লাহ। আমি বর্তমানে নারায়ণগঞ্জে ফতুল্লা বাড়ি করে ওখানে আসি। আমাদের গ্রাম বাড়িতে দুরানপুর, আমি ফতুল্লাতে স্থায়ীভাবে বসবাস করতেছি। আপনি রিটায়ার্ড আসার পরে এখন আপনার কি অবস্থায় আছেন? আমি রিটায়ার্ড আসার পর আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, কারণ তখন আমার 4টা ছেলে মেয়ে লেখাপড়া করতেছিল। প্রথমে আমি জয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার ছিলাম। তারপরে নিরাপত্তা কর্মকর্তা ছিলাম সোনালী ব্যাংকের প্রায় 10 বছর। প্রায় আমি 20 বছর মতন রিটায়ার্ড করার পর চাকরি করি আমি বিভিন্ন প্রতিষ্ঠানে। এখন আপনি কি মোটামুটি আগের তো সুস্থ আছেন ইনশাল্লাহ? এখন শারীরিক অবস্থা আমার বিভিন্ন রোগে ধরছে, কিডনির সমস্যা দেখা দিচ্ছে, চোখের সমস্যা দেখা দিচ্ছে, হার্টের প্রবলেম দেখা দিচ্ছে, প্রেশার, বিভিন্ন অসুখে আমি আক্রান্ত হয়ে পড়ছি। এই বাজিয়ে আসি। আমার মেয়ে বর্তমানে সেনাবাহিনীতে আছে কর্মরত, সিএমএসে আছে। উনি আমাকে চিকিৎসা দেখাশোনা করতেছে, বিভিন্ন ডাক্তার দেখতেছে, তারা আমাকে সুন্দরভাবে চিকিৎসা করে চলে যাচ্ছে। আমার 2টা চোখ অপারেশন হলো। 2টা চোখে আমি একটা চোখ আমি 90% দেখতে পারিনি, একটা খারাপ অবস্থায় ছিল। বাইরে আমি শিবিরে দেখাচ্ছি, তারা বলতেছে আপনার চোখটা অপারেশন করলে ঠিক হবে না, বলে আপনার চোখটা নষ্ট হয়ে যেতে পারে। পরে সিএমএসে এক কর্নাল সাহেব সে নিজে অপারেশন করছে। ওসব ভাই ইনশাল্লাহ আমি এখন ভালো দেখতে পারতেছি এবং কাছে হলে আমি একটা চশমা ইস্যু করছে আমারে, কাছে আমি কোরআন শরীফ পড়তে পারি। এখন আমার চোখের কোনো সমস্যা নাই। দাঁতের সমস্যা ছিল। আমি সেনাবাহিনী থাকাকালীন আমি বক্সিং খেলোয়াড় ছিলাম, যার ফলে আমার দাঁতের সমস্যা দেখা দিচ্ছে। আর বক্সিং খেলতে গেলে দাঁতের উপর চাপ পড়ে বেশি,
তারপরে আমার সামনে উপরে দাঁড়িয়ে একটাও দাঁত নাই, এখন নিচের দাঁতগুলি আমার নষ্ট হয়ে যাচ্ছে এবং এই দাঁতের অপারেশন করছে কর্নার সাহেব, করার পর আর একটা অপারেশন বাকি আছে, এটা করলে একটা পরে আমাকে মানে দাঁতগুলি ঠিক করে লাগাই দিবে তারা বলছে, তো এগুলি করলে আমার সুবিধা হবে ইনশাল্লাহ। আপনি বীর মুক্তিযোদ্ধা হিসাবে সরকারের কাছ থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? সরকারি চাকরি থাকাকালীন সময় সরকার কর্তৃক যে সমস্ত সুযোগ সুবিধা দিছে আমাকে সবই দিছে এবং সম্মানের সাথে আমি চাকরি করছি। সিনিয়র অফিসার ছিলাম তখন। এই বিভিন্ন আনফিট লাস্ট নায়ক নায়ক হাবিলদার, তারপরে নায়ক সুবিধার এই যে বিভিন্ন পদে চাকরি করে আসছি এবং আমার সেনাবাহিনী থাকা অবস্থায় আমি প্রায় 13টা আর্মি কোর্স করছি। 13টা আর্মি কোর্সে ভালো রেজাল্ট করছি এবং ভালো আমাকে সবাই সম্মানের সাথে দেখতো এবং আমার কোনো সমস্যা হইতো না তখন। এখন আমার চলতে ফিরতে খুব অসুবিধা হচ্ছে, কারণ বয়স হয়ে গেছে, এখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। মুক্তিযোদ্ধা হিসাবে সম্মানী ভাতা যেটা দিচ্ছে এখন 20,000 টাকা, এটা পাচ্ছি। বিভিন্ন সময় অ্যালাউন্সগুলি এগুলি দিতেছে, এটাও পাইতেছি। সরকার বলছে আমাদের এই যে 20,000 টাকা দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা চলতে পারতেছি না, এটা তারা বলছে বাড়াবে, আগামী বাজেটে বাড়ানোর কথা এটা সরকার বলছে, কারণ 20,000 টাকা আজকাল বর্তমানে বাজারে চলা খুব কষ্ট হয়ে পড়ছে। আপনার ভাই বোনের মধ্যে এখন কারা কারা জীবিত আছে, তারা কি অবস্থায় আছে? আমরা 4 ভাই 1 বোন ছিলাম। আমার 2 ভাই মারা গেছে, 2 ভাই সেনাবাহিনীতে কর্মরত ছিল, তারা মারা গেছে। এখন আরেক ভাই আছে সাংবাদিকতা করতেছে, বর্তমানে সে শনিয়াকরা আছে, যে সাকে সাংবাদিকতা করতেছে, সেও তারও সুস্থ অবস্থায় আছে। তা সেও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। তো দেশবাসীর কাছে বলি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ।